এখনকার মতবাদে যারা দ্বিজাতি তত্ত্বটার উপর জোর দিতে চাইছে তাদের বক্তব্য যে ওটা মুসলমানরা চেয়েছিল, মুসলমানদের দিয়ে দেওয়া হয়েছে, তাহলে বাকিটা হিন্দুদের পড়ে আছে, জটিলতা নেই, এটা হিন্দুদের দেশ, হিন্দুস্তান, হিন্দু রাষ্ট্র। হিন্দু জাতি এবং মুসলমান জাতি কি জাতি হতে পারে? এটা ধর্মীয় পরিচয়। এই বাংলা ভাগের অন্যতম কারণ অবশ্যই ধর্ম, এবং সেই ধর্ম ইসলাম নয়, এই ব্রাহ্মণ ধর্ম। নোটিশ আসছে, তোমরা বিদেশি, তোমরা অবৈধ অনুপ্রবেশকারী, তোমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। কাউকে জেলে পাঠানো হচ্ছে, কাউকে ধরতে গেল, অ্যারেস্ট করতে গেল পুলিশ, তার মাকে তার বাবাকে নামে সেই পুলিশ সেই বাচ্চার থালায় কেরোসিন ঢেলে দিয়েছে। একজন ভাত চাষি 1 বছরের বেশি চাষ করলে তার অধিকার জন্মে যায়, একজন ভাড়াটিয়া 1 বছরের বেশি বসবাস করলে তার অধিকার জন্মে যায়। অথচ এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি বলছেন 70 বছর ধরে যে হোসেন এখানে সে এখনো অবৈধ অনুপ্রবেশকারী। দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025, তো এই অ্যাক্টের মধ্যে 4টে আইনকে অ্যামালগেট করা হয়েছে। ফরেনার্স অ্যাক্ট, ফরেনার্স রেজিস্ট্রেশন অ্যাক্ট, এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট এবং ক্যারিয়ার্স লায়াবিলিটি অ্যাক্ট, এই 4টে আইনকে অ্যামালগেট করে এক করে এই আইনটা তৈরি করা হচ্ছে। এরা বলছিল এটা সহজ সরল করে করলাম, মানুষের সুবিধা হবে, কিন্তু এখানে নাগরিকত্ব আইনের কোনো কথা নেই, ওই আইনটা এর সঙ্গে জোড়া হয়নি। কিন্তু আমরা যে নাগরিকত্ব আইন আমরা ফলো করেছি, আলোচনা করেছি, বোঝার চেষ্টা করেছি, তাতে দেখা যাবে এই ক্যারিয়ার্স লায়াবিলিটি অ্যাক্ট বাদে আর 3টে আইন কিন্তু উল্লেখ রয়েছে। তো সেই জন্যে এই নাগরিকত্ব বিষয়ে বন্যে উল্লেখ করছিল, এটাও একটু উল্লেখ করতে হবে। সেই জন্য একটু পিছন দিকে ফিরে যাওয়ার চেষ্টা করি আমরা। পিছনে ফিরে দেওয়ার চেষ্টা বলতে যে নাগরিকত্ব সমস্যার সৃষ্টি হলো কেন? তো নাগরিকত্ব সমস্যার সৃষ্টি হচ্ছে দেশ, আমরা বাংলার উপরে বেশি ফোকাস করব, পশ্চিম পাকিস্তান বা ওই দিকটার থেকে কম। তো বাংলা ভাগ হয়েছিল বলেই না, বলা হচ্ছে ওপার থেকে যারা এসছেন। তাই সেইটা আমার দুটো একটা পয়েন্ট সেখানে আমরা বোঝার চেষ্টা করি যে বাংলা ভাগ হলো কেন। তো প্রথমে 1940 সালে মুসলিম লীগ তারা লাহোরে একটা সভা করেছিলেন, সেই রেজলিউশন পাশ করে তারা বলছিলেন যারা মুসলিম মেজরিটি অঞ্চল ব্রিটিশ ভারতের পূব দিকে এবং পশ্চিম দিকে, সেইটা আমাদের দিয়ে দেওয়া হবে, মুসলিম মেজরিটি, এটা মনে রাখতে হবে। তো পরবর্তীতে সেটা আরও সময় গড়াতে সেইটা মান্যতা পেল, দেশ তথা বাংলা পাঞ্জাব দ্বিখণ্ডিত হলো। তাহলে এখানে প্রশ্ন একটা বড় উঠে আসে, বলা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে এটা হয়েছে, দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে, কখনো কমে যাচ্ছে কখনো বেড়ে যাচ্ছে, দ্বিজাতি তত্ত্বের ভিত্তি করে। এটা দ্বিজাতি তত্ত্বটা কিন্তু একটা ভীষণ আমার গোলমেলে ব্যাপার বলে মনে হয়, এবং এর মধ্যে যথেষ্ট একটা নির্দিষ্ট মতবাদও জুড়ে গেছে। প্রথমেই মুসলিম লীগ চাইছিল মুসলমান মেজরিটি অঞ্চল, সেইটা। এখনকার মতবাদে যারা দ্বিজাতি তত্ত্বটার উপর জোর দিতে চাইছে তাদের বক্তব্য যে ওটা মুসলমানরা চেয়েছিল, মুসলমানদের দিয়ে দেওয়া হয়েছে। দ্বিজাতি তত্ত্ব মানে হিন্দু জাতি আর মুসলমান জাতি, দুটো জাতি, দুই জাতি, হিন্দু এবং মুসলমান। তো ওটা মুসলমানদের দিয়ে দেওয়া হয়েছে, তাহলে বাকিটা হিন্দুদের পড়ে আছে, কোনো এর মানে গোলমালের কোনো ব্যাপার নেই, কোনো জটিলতা নেই, এটা হিন্দুদের দেশ, হিন্দুস্তান, হিন্দু রাষ্ট্র। তো এই গোলমেলে ব্যাপার। তো হিন্দু জাতি এবং মুসলমান জাতি কি জাতি হতে পারে? এটা ধর্মীয় পরিচয়, হিন্দু জাতি নয়, মুসলমান জাতি নয়। কারণ জাতি হতে গেলে যে কিছু আচরণ, বিশ্বাস, ভাষা ইত্যাদি সংস্কৃতি, এগুলো এক হতে হবে এবং মোটামুটি একই ভৌগোলিক সীমার মধ্যে বসবাস করলে জাতি, তাদের জাতি বলে। এবং সম্মিলিত জীবনযাপন, এবার গেছে কমছে বাড়ছে, সম্মিলিত জীবনযাপন একসঙ্গে, মানে সামাজিক যে আচার বিচার, চলাফেরা, ওঠা বসা, অর্থাৎ এর মূলে থাকতে হবে সাম্য, স্বাধীনতা, মৈত্রী। এই 3টে জিনিস
ইসলামের কথা যদি ধরি, এই তিনটে জিনিস কিন্তু ইসলামের মধ্যেও নেই। তাদের বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে তাদের বাস। আরব মুসলমান আর ভারতবর্ষের মুসলমান, তারা কি একই জাতিগোষ্ঠী বলে মনে করেন? নিশ্চয়ই করেন না। বিহারের মুসলমানরা, হরিয়ানার মুসলমানরা আর বাঙালির মুসলমানরা, তারা কি একই জাতিগোষ্ঠীর মানুষ বলে মনে করেন? তাদের আচার বিচার সংস্কৃতি এটা কি সবসময় এক নয়। আবার হিন্দুদের ক্ষেত্রে দেখুন, আমাদের বাংলার যারা বাঙালি হিন্দু, পশ্চিম দিকে যে বা গৌবলয়ে যারা রয়েছেন হিন্দু, তাদের সঙ্গে তো এক নিশ্চয়ই নয়। তাহলে এটা জাতি পরিচয় নয়, এটা ধর্মীয় পরিচয়। তো সেই মুসলমান সংখ্যা বাড়ার ফলে বাংলা ভাগ করতে হলো। তাহলে বাংলা ভাগের পিছনে দায়ী কী? এটা একটা বড় প্রশ্ন হয়ে উঠে আসে যে দায়ী কী, বাংলা ভাগের কারণটা কী, কী এর মূল কারণ? তো অনেকেই বলবে এটা ধর্ম। স্বাভাবিক, একটা ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং ধর্ম একটা অন্যতম কারণ। আমিও সেটা আমার উপলব্ধি, কিন্তু সেটা কোন ধর্ম সেটা একটু বিচার করা দরকার। অনেকেই বলবেন যে এটা মুসলমানের ধর্ম, মুসলমান বেড়েছিল এই জন্যে জিন্নাহ চেয়েছিল, মুসলিম লীগ চেয়েছিল, এই জন্যে ইসলাম ধর্মই দায়ী। কিন্তু আমার মনে হয় তা কিন্তু নয়। ইসলামের যারা প্রসার করতে চেয়েছিলেন, অনেক সময় কিছু ক্ষেত্রে তারা হয়তো কোরআন এবং কৃপানের যেটা বলা হয় কোরআনকে স্বীকার করো, অর্থাৎ ইসলামকে স্বীকার করো, নাহলে কোতল দেওয়া হবে কৃপান দিয়ে, তরবারি দিয়ে। এটা কিছু ক্ষেত্রে ঘটে থাকলো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নয়। বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে আমার বাংলার দিকে যদি তাকাই এবং ওই দিকটার দিকে যখন তাকাচ্ছি, তখন বড় বড় চিন্তাবিদ যারা, তারা বলছেন যে তথাকথিত নিম্নবর্গের মানুষ তারা বেশি ধর্মান্তরিত হয়েছেন। তাহলে তারা কেন ধর্মান্তরিত হলেন? তারা ধর্মান্তরিত হয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে যে মনুবাদে বা ব্রাহ্মণ ধর্মে যে কঠিন নিপীড়নমূলক আইন তৈরি করেছে, বিধান তৈরি করেছে, সেটা লঙ্ঘন করার ফলে যে কঠিন শাস্তির মুখে পড়তে হতো, তার লক্ষ্য ছিল বেশিরভাগই তথাকথিত নিম্নবর্গের মানুষ, ছোট জাত। সেই জাত এই নিপীড়ন থেকে বাঁচার জন্যে বেশিরভাগই ধর্মান্তরিত হয়েছেন, ইসলামকে গ্রহণ করেছেন। এবং সুফি সন্ত যারা, তাদের যে জীবনচর্যা ছিল, তাদের যে শিক্ষা ছিল, এটা একটা অনুঘটনের কাজ করেছে, যাতে ওই ধর্মকে গ্রহণ করা। ওই ধর্ম যখনই গ্রহণ করছে, আগে যে পায়ের তলায় ছিল, লাথি যেটা খেত এবং কঠিন শাস্তির মুখে পড়তো, সে যখনই ওই ধর্ম গ্রহণ করছে, তখন এই আইন, এই বিধান তার উপরে আর লাগু হচ্ছে না, প্রযোজ্য হচ্ছে না। অনেক ক্ষেত্রে সে কিছু সম্মানের অধিকারীও হচ্ছে। তাহলে এই বাংলা ভাগের অন্যতম কারণ অবশ্যই ধর্ম, এবং সেই ধর্ম ইসলাম নয়, এই ব্রাহ্মণ্য ধর্ম। তো সেই বাংলা ভাগের পরে প্রথমত মনে রাখতে হবে সেটা মুসলমান অধ্যুষিত অঞ্চল, সেখানে দিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মুসলমান। সেখানে যারা সংখ্যা লঘু, তারা অনেক কারণে নিরাপদ মনে করেননি। কেউ মনে করেছেন এখানে আমার অধিকার সুরক্ষিত নয়, বিভিন্ন কারণ থাকতে পারে। কিছু অন্যায় অত্যাচারও ঘটে থাকতে পারে এবং ঘটেছেও, ঘটে থাকতে পারে না, ঘটেছেও। এবং তখনকার যে সামাজিক পরিবেশ, আমি নমশূদ্র পরিবারের, আমি যতদূর জানি, যতদূর শুনেছি, এই নমশূদ্ররা লেঠেল জাতি এবং মার্শাল জাতি, এদের মধ্যে সব গুণ আছে। তো যারা এই মুসলমান হয়ে যাচ্ছে, তার বেশিরভাগ নমশূদ্র এবং পণ্য থেকে হয়েছে। যারা ধর্মান্তরিত হয়ে গেলেন, এই নমশূদ্র তখন কিন্তু যথেষ্ট বলবান, যথেষ্ট শক্তিশালী, যখন ধর্মান্তরিত হচ্ছেন। তো এই নমশূদ্ররা এই ধর্মান্তরিত মুসলমানদের উপরে যথেষ্ট অত্যাচার করেছে। তো সেটা যখন ভাগ হয়ে গেল, যখন মুসলমানদের সেটা আধিপত্য কর্তৃত্ব কায়েম হয়ে গেল, তখন তারা একটু বদলে নেবে, এটাই তো স্বাভাবিক ছিল। তাহলে সেই জন্য কিছু ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য কারণে মানুষ এদেশে এসেছেন। তো প্রথম দিকে এলেন যারা সমাজে প্রতিষ্ঠিত ছিলেন, অর্থাৎ তথাকথিত ভদ্রলোক শ্রেণী। বাংলায় তো জাতপাতটা ততটা প্রকট নয়, জাতের নামটা তত প্রকট নয়, এটা অদৃশ্য। অয়নকেও ভালো আলোচনা করেছেন এটা নিয়ে। তাহলে ভাগ হয়েছে,
ভদ্রলোক আর ছোট লোক এই দুটো হিসাবে। তো ছোট লোকরা তাদের এইখানে দেশ ত্যাগ করা কঠিন ছিল, কারণ তাদের তো কোনো জল জীবিকা যেটা ছিল, জীবন জীবিকা, সেটা জলের সঙ্গে, জঙ্গলের সঙ্গে জড়িত। আর যারা তথাকথিত ভদ্রলোক, তারা চাকরি করতেন, ব্যবসা করতেন, বা এদের সঙ্গে যোগাযোগ রয়েছে, তারা চলে এলেন আগে। পরে আসছেন তারা যারা ছোট লোক গোষ্ঠীর। ছোট কেউ অফিস নেবেন না, আমি এইভাবেই দেখি। ওই জন্যে বাংলায় যথেষ্ট চর্চিত বিষয় ভদ্রলোক এবং ছোট লোক, এই জন্য বলতে কোনো বাধা নেই। তো সেই ছোট লোকরা যখন আসছেন, তখন তারা কিন্তু এইখানে এসে যে সংবিধান এবং নাগরিকত্ব আইন তৈরি হচ্ছে 1955 সালে, এবং সংবিধানে যেটা বলছেন যে এইখানে যারা 1948 জুলাইয়ের পরে যারা আসছেন, তারা এখানে নাগরিকত্ব পাবেন, কিন্তু তাদের আবেদন করে রেজিস্টার্ড হয়ে আবেদন করলে রেজিস্টার্ড হবে তারা, তারপরে তারা নাগরিকত্ব পাবেন। এই আইনটা ছিল, কিন্তু এই গোষ্ঠীর মানুষ তারা হয়তো ততটা ওয়াকিবহাল ছিলেন না যে আবেদন করতে হবে, কিন্তু আবেদন করতে হবে তারা করেননি। কিন্তু নাগরিক হিসাবে তারা বসবাস করেছেন, করে আসছেন, এবং নাগরিকের দায়িত্ব কর্তব্য পালন করেও আসছেন। অজ্ঞতার কারণ হতে পারে, আবার এমনও হতে পারে ওই যে ছোটো লোক ভদ্রলোক বিভাজন মনের মধ্যে একটা কাজ তো করে, ছোটো লোক মানে একটা বিদ্বেষ ভাব। তো কোনো ছোটো লোক হয়তো গেছে যে আমি আবেদন করতে চাই নাগরিকত্বের জন্য, এই তোদের কী হবে, তো সব কিছু হয়ে গেছে, তোদের কোনো দরকার নেই, এরকম করে থাকতে পারে। কারণ এটা কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা। এখানে যদি কেউ উপস্থিত থাকেন ছোটো লোক গোষ্ঠীর, আমি নিজে একজন ছোটো লোক গোষ্ঠী মানুষ, নমশূদ্র, এরকম আমার ভুক্তভোগী হয়েছি ক্লাসে, সে যাক বিষয়ে আর গেলাম না। তাহলে এইখানে যখন আসছে তারা নাগরিক হয়ে বসবাস করছেন, কোনো সমস্যা ছিল না। রাষ্ট্র কোনোদিন বলেনি তোমাদের নাগরিকত্ব নিতে হবে আবেদন করে, তারাও নাগরিক স্বীকার করেছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু সমস্যা সৃষ্টি হচ্ছে যখন 2003 সালে, এটা আপনাদের জানা কথা সবই বোধ হয়, তা তো আমি বলছি, কোনো বিরক্ত হচ্ছেন না তো, জানা কথাই। তো 2003 সালে নাগরিকত্ব সংশোধনী আইন হলো 1955 সালে। এর আগে কিছু কিছু পরিবর্তন ঘটেছে, কিন্তু মূলত যেটা পরিবর্তন 2003 সালের যে আইন পরিবর্তন করা হলো, সংশোধন করা হলো, সেইটা থেকে এই ভারতবাসীদের প্রকৃত সমস্যা শুরু হলো। তার আগে আসাম অ্যাক্ট হয়েছে 1947 সালে, তারপরে আরও পরিবর্তন হয়েছে, তাতে কিন্তু এটা প্রকট হয়নি আসামের রাজ্যটুকু ছাড়া। বাংলায়, ত্রিপুরায় বা অন্যান্য দিল্লিতে আমরা শুনতে পাচ্ছি, উত্তরপ্রদেশে শুনতে পাচ্ছি, কর্ণাটকে শুনতে পাচ্ছি, নৈনিতালে শুনতে পাচ্ছি উচ্ছেদ হচ্ছে। এটা কিন্তু তখন শুরু হয়নি। তখন প্রথমবার এই ভারত নাগরিকত্ব সংশোধনে প্রথমবার বলে দেওয়া হলো যে কিছু মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী বলে ঘোষিত করে দেওয়া হলো। যদিও বিদেশি বলে উল্লেখ করেছে, ফরেনার্স দোজ হু এন্টার্ড ইনটু ইন্ডিয়া বলা হয়েছে, কিন্তু দেখা গেল যে বিদেশি বলে উল্লেখ করে তাদের অবৈধ অনুপ্রবেশ করে বলা হলো, ইলিগাল ইমিগ্রেন্টস বলে দেওয়া হলো, যারা পাসপোর্ট নিয়ে এসেছে, ভিসা নিয়ে এসেছে, অথচ সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে থেকে গেছেন, অথবা যারা পাসপোর্ট, ভিসা, কোনো ট্রাভেল ডকুমেন্টস নিয়ে অর্থাৎ লিগালি যারা প্রবেশ করেননি, তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী। এদের কোনোদিন নাগরিক বলে স্বীকার করে নেওয়া হবে না, এরা কোনোদিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে না। প্রথমবার অবৈধ অনুপ্রবেশকারী বলে দেখে দেওয়া হলো। কিন্তু আমরা পরবর্তীতে কিছু সময় যেতে আমরা যেটা দেখতে পেলাম, এই অবৈধ অনুপ্রবেশকারী খালি বলেই থেমে থাকা হয়নি। সেই সময়টা এনেছিলেন, কিন্তু এই আইনটা এনেছিলেন লালকৃষ্ণ আদবানি সাহেব। লালকৃষ্ণ আদবানি তখন উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই বিলটি তিনি এনেছিলেন। কিন্তু লালকৃষ্ণ আদবানি সাহেব তিনি কিন্তু নিজেই একজন পশ্চিম পাকিস্তান থেকে আসা মানুষ। তিনি সংসদে নির্বাচিত হচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, উপপ্রধানমন্ত্রী হচ্ছেন। তিনি এমন আইন কায়েম করলেন যে আইনে ভারতবর্ষে বসবাসকারী মানুষ তারা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে যাচ্ছেন। কিন্তু তিনি যখন এই পার্লামেন্টে ঢুকতে পারছেন, তখন ভারতের নাগরিক না হলেও তিনি ঢুকতে পারেননি। তার মানে তখন ভারতবর্ষে এমন আইন ছিল যে আইন বলে ওই দিক থেকে হোক, এই দিক থেকে হোক, যারা এসেছেন তারা নাগরিক হতে পারতেন। আদবানি যদি নাগরিক হতে পারেন, তার অন্যেরও নয় কেন? অথচ এই আইনটা লাগু করা হচ্ছে যারা, তাদের বেশিরভাগ তার লক্ষ্যে পড়ছেন
তারা পরিচয়ে ওই ছোট জাতির একটি গোষ্ঠী নমজাতি, মতুয়া। বিভিন্ন জায়গায় উচ্ছেদ নোটিশ আসছে, তোমরা বিদেশি, তোমরা অবৈধ অনুপ্রবেশকারী, তোমাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। কাউকে জেলে পাঠানো হচ্ছে, কাউকে ধরতে গেল, অ্যারেস্ট করতে গেল পুলিশ, অ্যারেস্ট পেল না। 4 বছরের বাচ্চা, সে ভাত খাচ্ছে, হয়তো পান্তা ভাত খাচ্ছে, গরিব মানুষ হয়তো পান্তা ভাত খাচ্ছে, সেই তার বাবাকে নাবে সেই পুলিশ সেই বাচ্চার থালায় কেরোসিন ঢেলে দিয়েছে। কি নির্মম, অমানসিক, তাই নয়? তারা বুঝতে পারলেন যে আইনটা মূলত আমাদের বিরুদ্ধে যাচ্ছে, মতুয়া এবং নমশূদ্ররা। তারা আন্দোলন শুরু করলেন, অনশন আন্দোলন শুরু করলেন। দিল্লিতে যন্তর মন্তরে তারা অনশন করছেন। 2010 সালে 28শে ডিসেম্বর এই কলকাতার ধর্মতলায় তারা ডঙ্কা কাশি, তাদের বাদ্যযন্ত্র, সেই ডঙ্কা কাশি নিয়ে তারা ওখানে মিলিত হলেন, লক্ষাধিক মানুষ মিলিত হলেন। সেই রাজপথ স্তব্ধ হয়ে গেল। প্রত্যেক রাজনৈতিক দলের নেতারা সেই মঞ্চে উপস্থিত হয়ে প্রতিশ্রুতি দিলেন, আমরা এই আইনের যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যা নিরসনের জন্য যথাসাধ্য চেষ্টা করব। কেউ কথা রাখেননি। তারপরে আবার সংশোধনী হচ্ছে, 2016 সালে বিল পেশ করা হলো। 2016 সালে বিল পেশ করে বলা হলো, তখন ধর্মের কথা আবার উঠে এলো। 2003 সালে হলো অবৈধ অনুপ্রবেশকারী। এইখানে বলছে 6টি ধর্মের মানুষ, আমরা ধর্মের নাম সব জানেন, 3টে দেশ থেকে যারা এসেছেন 31শে ডিসেম্বর 2014-এর মধ্যে, এবং যাদের ছাড় দেওয়া হয়েছে, এইটা খুব গুরুত্বপূর্ণ, যাদের ছাড় দেওয়া হয়েছে সেই শর্ত কিন্তু আরোপিত হয়েছে, ছাড় মানে কিন্তু কেউ এটা পাচ্ছেন না সুযোগ। তাদের আমরা অবৈধ অনুপ্রবেশকারী বলে গণ্য করব না। দেশে প্রথমবার নাগরিকত্ব প্রশ্নে বিচার্য হয়ে উঠল ধর্ম। যে 3টে দেশের কথা বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, তাদের রাষ্ট্রধর্ম ইসলাম, অথচ তারা কিন্তু তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই ধর্মটাকে তারা বিচারের বিষয় করেননি। অর্থাৎ মুসলমানের বাইরে অন্য ধর্মের মানুষ হলে তাদের নাগরিকত্ব দেব না, এইরকম আইন তাদের দেশে নেই বলে আমার যেটুকু জ্ঞান বুদ্ধি আছে আমি সেইটুকু জানি। অথচ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। স্বামী বিবেকানন্দ বললেন, পৃথিবীর যত নির্যাতিত নিপীড়িত মানুষ তাদের ভারতবর্ষ আমরা আশ্রয় দিয়েছি, আমি সেই দেশ থেকে এসেছি। হিন্দু ধর্ম বলে প্রচার করে এসেছিলেন, হিন্দু ধর্মের কথা। তার সেই দেশ বলছে এই 6টি ধর্মের মানুষকে আমরা নাগরিকত্বের জন্য আবেদন করার সুযোগ দিচ্ছি, তাদের অবৈধ অনুপ্রবেশ বলে গণ্য করা হবে না। তা 2003 সালে কি বলা হলো? আরও জুড়ে দেওয়া হলো যে নাগরিকপঞ্জি তৈরি করা হবে, এবং নাগরিকপঞ্জির আগে জনপঞ্জি মানে NPR তৈরি করা হবে, এবং NRC তৈরি করা হবে, এবং তার জন্য একটা অথরিটি তৈরি করা হবে, তারা দেবেন। 2016 বিল, এটা বিরোধ হলো যে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ, ধর্মের ভিত্তিতে হতে পারে না, এটা সংবিধান বিরুদ্ধ। তারপরে সেটাকে আর ফেলে রাখা হলো। কিন্তু তখনকার দিনে এইটুকু অন্তত বর্তমান ছিল দেশে, যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিল বা আইন তৈরি করতে যাচ্ছে দেশ, যেটা দেশের মানুষকে প্রভাবিত করে, দেশের মানুষকে ইম্প্যাক্ট করে, সেই আইনটা খালি তুলে দিলাম আর ধনী ভোটে পাশ করলাম বা হাত তুলে পাশ করলাম, এই জন্য তখনও চালু হয়নি। 2016 সালে 2 বছর মাত্র পাস হয়েছে এই হিন্দুত্ববাদী সরকার পরে। তখন জেপিসি নিয়োগ করা হলো। যে জেপিসি সেই যে ডকুমেন্টস 2190 পাতার ডকুমেন্টস, সেই জেপিসি রিপোর্টটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাতে অনেক কিছু জানার রয়েছে, বোঝার রয়েছে। তাহলে সেটা কোনো একটা অজ্ঞাত কারণে সেটা আর পাস করানো হলো না। 2019 সালে আবার সেই মোটামুটি একই জিনিস একটু পরিবর্তন করে আবার আনা হলো, যে অবৈধ বলা হবে না, সেই 6টি ধর্মই রয়ে গেল এবং 3টে দেশই রয়ে গেল। কিন্তু তার ফলে যে দেশের মানুষ প্রতিবাদ করতে শুরু করলেন যে এটা ধর্ম
ধর্ম বিচার্য বিষয় করে আমাদের সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে, এটা মূল বিষয় ছিল। এবং আরেকটি বিষয় ছিল, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারে বারে বলছিলেন যে প্রথমে এনআরসি মানে নাগরিকত্ব সংশোধনী আমরা আনবো, রুল তৈরি করব, নাগরিকত্ব দেবো উদ্বাস্তুদের, এবং তারপরে আমরা এনআরসি তৈরি করব। এতে একটা বিষয় উঠে এলো যে বলা হচ্ছে এই 6টি ধর্মের মানুষ তারা এই হয়তো সুযোগ পেয়ে যাবেন যারা এনআরসি তালিকার বাইরে রয়ে গেলেন। বেশ করে প্রাসঙ্গিক হয়ে উঠলো যখন আসামে এনআরসি আমরা জানতে পারলাম, প্রসঙ্গে উঠল যে হয়তো এই 6টি ধর্মের মানুষ এনআরসিতে নাম যদি উঠে নাও থাকে কোনো কারণে, তাদের এই সুযোগে 2019-এ যে নাগরিক সংশোধনী আইন তার বলে তারা উঠে যেতে পারবেন। আর এই 6টি ধর্মের বাইরে যারা রয়ে গেলেন, মূলত যারা মুসলমান, তারা কিন্তু ওই বিদেশি হিসাবেই গণ্য হবেন। এটা মূলত ছিল সংবিধান ভিত্তিক। যে দিদাদের যে আন্দোলন শাহিনবাগে হয়েছিল, যেটাকে তুলে ধরার চেষ্টা করে এই বিচারধারার মানুষ, যেটা মুসলমানদের আন্দোলন ছিল, টাকা পয়সা 500 টাকা দিয়ে করানো হয়েছে, এবং পাকিস্তানি পন্থী ওরা দেশের বিরোধী, দেশদ্রোহী, এটা কিন্তু মুসলমানরা তাদের নাম নেই এটার জন্য তারা করেননি, কারণ তারা, আমরা তো ধর্মের বিরুদ্ধে বিচারের বিষয় এটা আমরা চাই না, কিন্তু মূলত এটা সংবিধানকে লঙ্ঘন করে আইন তৈরি করা হয়েছে। সেই দক্ষিণপন্থী জাতীয়তাবাদী যারা উগ্র জাতীয়তাবাদী যে বিচারধারা, তাদের ইচ্ছা যে এই সংবিধান তারা মানেন না এবং এই সংবিধান তারা পাল্টে ফেলতে চান। সেই ক্ষেত্রে তাদের ছোট্ট একটি প্রয়োগ বোধহয় ছিল, এই একেবারে তাদের শাসনের আদি পর্বে, আমরা সূচনা পর্বে, যে আমরা যদি ছোট্ট একটু ইয়েতে পাস করে নিতে পারি, মানুষের মধ্যে যদি অ্যাকসেপ্ট করাতে পারি যে ধর্মভিত্তিক নাগরিকত্ব আমরা করে নিলাম, তাহলে সংবিধান নির্মূল করার, বিলোপ করার এবং বাতিল করার দিকে কয়েক কদম এগিয়ে গেলাম। এই জন্যে বিরোধটা ছিল। কিন্তু ওই যে শর্তের কথা ছিল 2019-এ 2016 যে শর্তের কথা ছিল, সেটা কিন্তু 2019-এ পাশ হয়ে গেল, আইন পাশ হয়ে গেল, দুটো সবাই পাশ হয়ে গেল। এবং আইন পাশ করতে যেটা আমরা পাশ করাতে চাই, আমরা বলতে, আমি যখন বলছি তখন ওনাদের কথা, ওনাদের হয়ে বলছি আমি যখন আইন পাশ করতে চাই, যেটা আমরা চাই সত্যিকারের, সেটা একেবারে বিদ্যুৎ গতিতে পাশ করাতে আমরা পারি। আজকে লোকসভায় পাশ হলো, কালকে রাজ্যসভায় পাশ হলো, পরের দিন কিংবা সেই দিন বিকেলেই আমাদের মহামান্না সই করে দেবেন, এটা আমরা করিয়ে নিতে পারি। তাই এরকম হলো, কিন্তু রুল কিন্তু জারি হচ্ছে না। রুল জারি হলো না, রুল নাহলে তো প্রয়োগ করা যাবে না। ইতিমধ্যে কিন্তু কয়েকটা ভোট হয়ে গেছে, এবং মতুয়াদের যে নমসূত্র মতুয়ারা যারা মনে করছিলেন আইনের ফলে আমরা ক্ষতিগ্রস্ত, তাদের কাছে পৌঁছে যাচ্ছেন উচ্চতম নেতৃত্ব। ঠাকুরনগর মতুয়াদের যে ধাম, সেখানে তারা পৌঁছে যাচ্ছেন, বাংলাদেশের ওরাকান্দি যে ধাম, সেখানে পৌঁছে যাচ্ছেন, কিন্তু রুল জারি হচ্ছে না 2019-এর আইনের। অথচ 2003-এর যে আইন হয়েছিল সংশোধন, সেটা কিন্তু 1 বছর আগে, আইন কার্যকরী হওয়ার 1 বছর আগে রুল জারি হয়ে গিয়েছিল। মায়ের আগে সন্তানের জন্ম হয়েছিল। দীর্ঘ 4 বছর পরে রুল জারি হচ্ছে, 4 বছরও বেশি সময়, 9 বার এক্সটেনশন নেওয়া হয়েছে। তারপরে সেটাই যেটা থাকলো, মূলত আবেদন কে করতে পারবে? আবেদন করতে হবে যারা আবেদন করেননি। কিন্তু এই জেবিসি রিপোর্টে তারা বলছে যে এই যে আমরা বিলটার কথা বিশেষ করে তখন আলোচনা হচ্ছিল, এই বিলটায় কারা উপকৃত হবেন, সেই আইবি ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে যারা, তারা বলছেন এই বিলটার ক্ষেত্রে 31,313 জন যাদের লং টার্ম ভিসা দেওয়া হয়েছে। লং টার্ম ভিসাটা কি? যখন কেউ ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে বা ধর্মীয়ভাবে অত্যাচারিত ভয়ে কেউ ওই দিক থেকে বা এই দিক থেকে আসছেন, ভারতবর্ষে প্রবেশ করছেন, সেই সময় তাকে ডিক্লেয়ার করতে হবে আমি ধর্মের ভয়ে ভীত হয়ে, অত্যাচারে ভীত, আমি আশ্রয় গ্রহণ চাইছি সরকারের কাছে। সরকার সেটা দেখে শুনে পরীক্ষা করে ভেরিফাই করে সন্তুষ্ট হলে লং টার্ম ভিসা দেবেন, তারা থাকতে পারবেন। তো আইবি ডিপার্টমেন্ট বলছে এই 31,313 জনকে দেওয়া হয়েছে লং টার্ম ভিসা সেই দিন পর্যন্ত, ওরা যখন উত্তর দিচ্ছেন। সেই ক্ষেত্রে সেই 31,313 জনের মধ্যে সম্ভবত কোনো বাঙালি নেই। তো তারাই একমাত্র উপকৃত হতে পারেন এই বিলে। এইবারে
যখন 19-এর রুল জারি হচ্ছে তখন একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, কারা এটাকে আবেদন করতে পারবেন, সেখানে বলে দেওয়া হলো 2 সেট অফ ডকুমেন্টস, 2টো সেটের ডকুমেন্টস করো, যেটা মানে বাধ্যতামূলক, 1A 1B। তো 1A-তে যেটা শিডিউল 1A-তে যেটা বলা হলো, যেটা বাধ্যতামূলক জমা করতেই হবে, এবং সেটা জমা ছিল অনলাইনে জমা করতে হবে। অনলাইনে জমা করতে গেলে আপনারা সবাই জানেন যে যে ডকুমেন্টস দরকার সেটাকে স্ক্যান করে সাবমিট করতে হবে। স্ক্যান করে সাবমিট করতে বলে বা অন্য যা যা কিছু চাওয়া হয়েছে সেইটা যদি জমা করা যায় তার সঙ্গে, তাহলেই সাবমিট করা সম্ভব, তাহলে সাবমিট করা সম্ভব নয়। তাহলে এই যে একটা শিডিউল 1A-তে যে ডকুমেন্টসের কথা বলা হলো, সেটা হচ্ছে এমন ডকুমেন্টস যেটা হতে হবে তার নাগরিকত্বর যে উল্লেখ থাকতে হবে। আমি বাংলাদেশ উপরে ফোকাস করছি বলে, যে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ গভর্নমেন্টের কোনো নথি হতে হবে, কোনো দলিল হতে হবে যাতে তার নাম উল্লেখ রয়েছে, এবং সে উল্লেখ রয়েছে আমি হিন্দুই ব্যবহার করি, অন্য 8-5টাকে বাদ দিলাম, সে হিন্দু, বাংলাদেশের নাগরিক। তো এইরকম কজন মানুষের আছে? মতুয়াদের মধ্যে তেমন উল্লেখযোগ্যভাবে উঠে আসেনি যে কোনো মতুয়াদের কাছে এইটা আছে, কোনো নমশূদ্রদের কাছে এটা আসে, এরকম জানা যায়নি এ পর্যন্ত। তাহলে ধরে নেওয়া গেল কারো কাছে নেই। নেই যদি থাকে হয়, তাহলে আবেদন করতে গেলে ওইটা না হলে আবেদন করা যাবে না। তাহলে এই যে মূলটা ঝুলানো হলো বা খুঁড়োর কলটা ঝুলানো হলো, খুঁড়োর কল মানে আপনি একটা কিছু পেতে চাইছেন, এখানে ঝুলানো আছে, আর সেইটা যে কল সেটা মাথার সঙ্গে জোড়া, আপনি পেতে ছুটছেন আপনার সঙ্গে ওটাও ছুটছে, অর্থাৎ ধরা কোনো দিন যাবে না। আপনি যেটা চাইছেন ধরা কখনো যাবে না, কিন্তু আপনি ছুটে চলেছেন, এটা তদ্রূপ। তাহলে আবেদন কেউ করতে পারবেন না। আবেদন করতে গেলে একদিকে তো পারবেন না, আরেকদিকে কারা আবেদন করবেন? যারা বহু বছর ধরে বসবাস করছেন এই দেশে, নাগরিক হিসাবে বসবাস করছেন, তারা চাকরি বাকরি করছেন, রিটায়ার করেছেন, ব্যবসা বাণিজ্য করছেন, নাগরিক অধিকার কর্তব্য সব কিছু তারা পালন করছে, তারা আবেদন করবেন। কেন করবেন? আবেদন করতে গেলে তাকে ঘোষণা করতে হবে সেই দিন হলফনামা দিয়ে যে যেদিন আমি এই দেশের নাগরিকত্ব পাবো সেই দিন বাংলাদেশের নাগরিকত্ব আমি ত্যাগ করব। কেন একজন এটা বলতে যাবেন যে আমি আজকে 20 বছর, 50 বছর, 70 বছর আগে এখানে বসবাস করছে, তিনি কেন বলতে যান আমি এখনও বাংলাদেশের নাগরিক? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বারে বারে বলেছেন আমরা 70 বছর ধরে যারা অবৈধভাবে বসবাস করছে তাদের আমরা নাগরিকত্ব দেব। অর্থাৎ 70 বছর ধরে আগে যারা এসেছেন তিনিও এখনও তাদের চোখে, সেই বিচারধারার চোখে তারা এখনও অবৈধ অনুপ্রবেশকারী। অথচ আইনে বলা হচ্ছে 7 বছর বসবাস করলে ন্যাচারালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাওয়া সম্ভব। একজন ভাত চাষি 1 বছরের বেশি চাষ করলে তার অধিকার জন্মে যায়। একজন ভাড়াটিয়া 1 বছরের বেশি বসবাস করলে তার অধিকার জন্মে যায়। অথচ এই ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি বলছেন 70 বছর ধরে যে এসেছেন এখানে সে এখনো অবৈধ অনুপ্রবেশকারী। ছোট করব, হ্যাঁ। তাহলে বিপদটা বুঝতে পারছেন? খুঁড়োর কল, কিন্তু খুঁড়োর কলে থেমে নেই, বারে বারে নোটিশ আসছে, আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে। আধার কার্ড এমনই একটা জিনিস, আধার কার্ডে যেটা ঐচ্ছিক ছিল এবং 0.3% লোকের জন্য একটা পরিচিতি দেওয়ার ব্যাপার ছিল। শুরুতে যখন আলোচনা হয়েছিল, যাদের কোনো পরিচিতি নেই ভারতবর্ষে, তাদের 0.3% লোক সংখ্যা, তাদের জন্য এটা হয়েছিল। তো এখন জুড়ে নেওয়া হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে জুড়ে নিয়ে এমন করে দেওয়া হয়েছে যে একটি ছোট্ট আঙুলের টাচ, ছোট্ট করে আঙুলের টাচ দিলে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, আপনার সব অধিকার হরণ হয়ে যাবে। আপনার যে গচ্ছিত অর্থ রয়েছে ব্যাংকে সেটাও আপনি তুলতে পারবেন না। এটা কিন্তু হয়ে চলেছে। তারপরে এলো দি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। এটাকে এক কথায় বলা যায় যে এর আগে যতগুলো আইন তৈরি হয়েছে মানুষকে, প্রকৃত ভারতবাসীকে বিপদে ফেলার জন্যে, তার জন্যে যেটুকু ফাঁক ফোকর ছিল সেটুকু আটোসাটো করে বন্ধ করে দেওয়া হয়েছে বেরিয়ে আসার। কারণ এখানে কিছু কিছু আইন আগে থেকেই ছিল। এরোপ্লেনে আসছে, জাহাজে আসছে, কোনো যানবাহনে করে আসছে, তাদের আগে থেকে জানাতে হবে। বাইরের মানুষ, বিদেশি মানুষ আমাদের এখানে আসছে, ইমিগ্রেশন অফিসের তারা এটা ছাড়পত্র দিতেন তারপরে। কিন্তু প্রথমবার এটার সঙ্গে জুড়ে নেওয়া হলো যে সরকারি আধিকারিকরাই শুধু নয়,
গভর্নমেন্ট অফিসিয়ালসরা শুধু নয়, সাধারণ মানুষকেও জুড়ে দেওয়া হলো এবং লায়াবল করে দেওয়া হলো। এদের মানে কর্তব্য দিয়ে দেওয়া হলো সাধারণ মানুষকে জুড়ে নিয়ে। যে হয়তো আমি বাংলাদেশের কথা যদি ধরি, বাংলাদেশে নমসিদ্ধ বা মতুয়া বা হিন্দু বা বাঙালি যারা হোক, তারা, আমি এথনিসিটিও যদি ধরি, এথনিক গোষ্ঠীর মানুষ, তাহলে ওখানে আত্মীয় স্বজন রয়েছে, এখানে আত্মীয় স্বজন রয়েছে, তাদের খাবার ভাষ্য মানে খাদ্য, বসন, আচার, সংস্কৃতি এটা এক। তো এইখানে কিছু মানুষ চলে এসেছেন, ওইখানে থেকে হতে পারে তার আত্মীয় স্বজন রয়েছেন। সেই আত্মীয় স্বজন যদি এখানে এসে, তিনি অবৈধভাবে এসেছেন, পাসপোর্ট ভিসা করে আসেননি, তিনি এসে কোনো আত্মীয়র বাড়ি থেকেছেন, খেয়েছেন, সেই আত্মীয় যদি ধরা পড়ে যান, তাহলে কিন্তু এই যার বাড়িতে ছিলেন তিনি এই আইন লঙ্ঘনকারী বলে বিবেচিত হবেন। তাহলে যখনই আইন লঙ্ঘনকারী বিবেচিত হচ্ছেন, তখনও শাস্তির মুখে পড়তে হবে তাকে। তাহলে এই আইনে সাধারণ মানুষকে জুড়ে দেওয়া হয়েছে, এই আইনকে রক্ষা করার দায়িত্ব কর্তব্য তোমাদের। এইরকমভাবে যে বিভিন্নভাবে মানুষকে, দেশের জনগণকে, দেশের নাগরিকদের যে একের পর এক আইন করে বিভিন্ন আইডিয়া ছড়িয়ে দিয়ে যে বিপদগ্রস্ত করে তোলা হচ্ছে, এর জন্য দরকার, বিশেষ করে বাঙালিদের দরকার। বাঙালিরা সবসময় প্রতিবাদী থেকেছে, চিন্তাশীল থেকেছে, মননশীল থেকেছে। এই জন্য বিশেষ করে বাংলার ক্ষেত্রে এই বিপদটা সব থেকে বেশি, কারণ যে বাংলা ভাগ হয়েছিল, ওই দিক থেকে যারা এসেছেন তাদের প্রতি এইগুলো প্রয়োগ করা হচ্ছে। পশ্চিম দিক থেকে যারা এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য করা হচ্ছে বাংলার এটার সঙ্গে। ওদের বিপদ ততটা নেই, সময়ের অভাবে সেটা তুলতে পারছি না, সেটা আমি তুলছি না। কিন্তু বাংলাকে এটা ভাবতে হবে। বাংলা যদি না ভাবে, এই কদিন আগে গভর্নমেন্ট সার্কুলার জারি করেছে, 30 দিনের মধ্যে বাংলাদেশ মায়ানমার থেকে যে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে তাদের 30 দিনের মধ্যে পাঠাতে হবে। এই যে বিপদ একের পর এক নামিয়ে আনা হচ্ছে, এটা সম্বন্ধে আমরা সচেতন না হই, সংঘবদ্ধ না হই, প্রতিবাদ যদি আমরা খাড়া করতে না পারি, তাহলে বাঙালি জাতি, বাঙালি সত্তা, বাঙালি সংস্কৃতি অচিরেই বিনষ্ট হবে। আমাদের যেটা স্বতন্ত্র পরিচিতি রয়েছে বাঙালি হিসাবে, বাঙালি ঐতিহ্য, বাঙালি ইতিহাস, সেটা আমরা কিন্তু হারাবো, এবং সেটা চিরতরে যাতে আমরা হারাই, সেই প্রকল্প, সেই পরিকল্পনা চলছে। আমাদের সতর্ক হতে হবে। এইটা বলে আমি শেষ করছি। ধন্যবাদ।